আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের পিনগুলোর নাম কি এবং নামগুলো সম্পর্কে হালকা পাতলা আমরা আইডিয়া পাইছিলাম। এখন হচ্ছে আমরা ইন ডিটেলস দেখব যে এই পিনগুলার আসলে কি কি কাজ করে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে পিন ফাংশনগুলো কি কি। যেমন হচ্ছে এখানে হচ্ছে অ্যাড্রেস ডাটা বাস, এই যে AD0 থেকে AD15 পর্যন্ত অর্থাৎ 16টা আমার অ্যাড্রেস এবং ডাটা বাস আছে। তো এই যে 8086 has 20 line for address bus and 60 data lines, and AD0 AD15 are time multiplexed address data line and can be separated by ALE terminal। তার মানে কি আমরা এই যে ALE টার্মিনালের মাধ্যমে অ্যাড্রেস ল্যাচ এনেবল টার্মিনালটার মাধ্যমে এই যে অ্যাড্রেসকে এবং ডাটাকে আলাদা করতে পারি। ওকে, যখন আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করব, অর্থাৎ অ্যাড্রেস নিয়ে কাজ করা মানে কি কোনো একটা ডাটা কোন অ্যাড্রেসে বা কোন জায়গায় গিয়ে রাখবো এটাকে বলা হয় হচ্ছে অ্যাড্রেস। আর ওই অ্যাড্রেসে আর এই যে ডাটাগুলো নিয়ে ডিরেক্ট কাজ করা এটাকে বলা হয় হচ্ছে ডাটা। তাহলে অ্যাড্রেস এবং ডাটার ডিফারেন্সটা হচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে ALE টার্মিনালের কাজটা কি। যদি ALE টার্মিনাল আমি একটু আগেই বলছি যে অ্যাড্রেস ল্যাচ এনেবল, মানে হচ্ছে আমার এটা হচ্ছে অ্যাড্রেস টাকে কি করবে, এনেবল করবে, ডাটাকে কাজ করতে দিবে না, আমাকে অ্যাড্রেস বারগুলোকে বা অ্যাড্রেস পোর্টগুলোকে কাজ করতে বলবে। তাহলে ALE1 মানে হচ্ছে ক্যারি অ্যাড্রেস, অর্থাৎ কি করবে অ্যাড্রেসগুলোকে নিয়ে কাজ করবে। A0 থেকে A15 হচ্ছে এখন অ্যাক্টিভেট হবে। ওকে, তাহলে A0 থেকে A15 এর কাজগুলো আমরা করব। এরপর যদি ALE = 0 হয় তার মানে অ্যাড্রেস ল্যাচ এনেবলের ভ্যালু হচ্ছে 0, তার মানে হচ্ছে এখন আর অ্যাড্রেস কাজ করবে না। তাহলে কাজটা করবে কি, তার মানে হচ্ছে এখন ডাটা কাজ করবে। তাহলে ক্যারি ডাটা অর্থাৎ D0 থেকে D15 পর্যন্ত আমাদের কাজ করবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে বাকি যে চারটা আমার কি ছিল এক্সট্রা অ্যাড্রেস লাইন, ওগুলো নিয়ে আমরা একটু দেখি। তো 8086 এর হচ্ছে আরও এক্সট্রা চারটা কি আছে অ্যাড্রেস স্ট্যাটাস লাইন আছে, অ্যান্ড এগুলাকেও আমরা ALE টার্মিনাল দিয়ে আলাদা করব। যদি ALE যদি 1 থাকে তাহলে হচ্ছে S16 থেকে A19 পর্যন্ত কাজ করবে। ALEর ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে স্ট্যাটাস সিগন্যালগুলো কাজ করবে S3 থেকে S6 পর্যন্ত। এগুলোর কাজ কি আমরা এখন একটু দেখব S3 থেকে S6 এর মধ্যে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড ইউজ করতেছে সবসময়, সেটা হচ্ছে যে টাইম মাল্টিপ্লেক্সড। হোয়াট ইজ মাল্টিপ্লেক্সিং? তো মাল্টিপ্লেক্সিং আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আমরা যদি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের কথা বলি, আসলে এটা হচ্ছে ডাটাগুলোকে আমাদের ধরো 16টা ডাটা বিট আছে, 16 বিট ডাটা আছে। এখন এই 16 বিট ডাটাকে আমরা বিভিন্ন টাইম স্লটে ভাগ করব। ধরো আমার কাছে 10 সেকেন্ড সময় আছে, 10 সেকেন্ডকে আমি 16 সেকেন্ড সময় আছে, তাহলে 16 সেকেন্ডকে আমি 16টা ভাগে ভাগ করব। তাহলে হচ্ছে আমরা ওই যে প্রত্যেকটা ভাগে আমরা একটা একটা করে ডাটা পাঠাবো, এমন হইতে পারে। বা প্রত্যেকটা ভাগে আমরা 16টা ডাটায় পাঠাই দিব, পরের ভাগে আবার 16টা পাঠাবো। বা প্রত্যেকটা একটা ভাগের মধ্যে আমি 5টা করে ডাটা পাঠাবো। এভাবে হচ্ছে আমরা ডাটাগুলোকে টাইমের মাধ্যমে টাইম ডিভাইড করে দিব, টাইম এক একটা টাইম স্লট বানাই দিব। অ্যান্ড প্রত্যেকটা স্লটের মধ্য দিয়ে ধরি আমি যদি একটু চিত্রর মাধ্যমে দেখাই, এই যে এটা ধরো একটা টোটাল টাইম, তাহলে এটাকে হচ্ছে আমরা, এটা যদি টোটাল টাইম হয় এটাকে আমরা বিভিন্ন ধরনের ধরো ভাগে ভাগ করে দিলাম, বিভিন্ন স্লটে ভাগ করে দিছি। এই যে একটা স্লটের মধ্যে দিয়ে হচ্ছে ডাটা যাবে। কখনো যদি এই স্লটের মধ্যে দিয়ে যদি একটা ডাটা যায়, এই পরের স্লট দিয়ে আরেকটা যাবে, এটা দিয়ে আরেকটা ডাটা যাবে। এভাবে হচ্ছে একটা টাইম পর পর হচ্ছে নির্দিষ্ট ডাটাগুলো যাবে। তো এভাবে হচ্ছে আমরা ডাটাগুলোকে মাল্টিপ্লেক্স করতে পারি, অর্থাৎ ডাটাগুলো যেন একজন আরেকজনের সাথে কি হয়ে না যায়, মানে আমি যেন সবাইকে আইডেন্টিফাই করে আলাদা করতে পারি। 20টা ডাটা একসাথে গেলে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো না যদি এগুলোকে মাল্টিপ্লেক্স করা না থাকে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার হচ্ছে স্ট্যাটাস সিগন্যালগুলো দেখি। স্ট্যাটাস সিগন্যাল হচ্ছে S3 অ্যান্ড S4। এই দুইটা কাজ হচ্ছে আমাকে কোন সেগমেন্টে 8086 কাজ করতেছে ওইটা বলা। আচ্ছা, সেগমেন্ট কি জিনিস এগুলা নিয়ে আমাদের হয়তো আলাদা ভিডিও দিতে হবে, কারণ হচ্ছে এগুলা হচ্ছে পুরোটাই আলাদা পার্টের পড়া। তো আমাদের টোটাল 4টা সেগমেন্ট আছে। 4টা সেগমেন্টের নাম কি এগুলো হয়তো অন্য কোনো কোর্স টিচার পড়াবে তোমাদেরকে। তো এক্সট্রা সেগমেন্ট কি? এক্সট্রা সেগমেন্ট হচ্ছে সরি, এখানে 4টা সেগমেন্ট আছে। 4টা সেগমেন্ট কি কি? একটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, একটা হচ্ছে স্টেক সেগমেন্ট, একটা হচ্ছে কোড সেগমেন্ট, আর একটা হচ্ছে ডাটা সেগমেন্ট। অর্থাৎ ডাটাকে যখন আমি স্টোর করব বা ডাটা যেই সেগমেন্টে রাখবো এটাকে ডাটা সেগমেন্ট বলে। যেখানে হচ্ছে আমার কোড আকারে রাখতে হবে সেটাকে কোড সেগমেন্ট বলে। এগুলা কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্টের আলাদা বিভিন্ন ধরনের কি আছে, রেজিস্টার আছে। ডাটা সেগমেন্টে এক ধরনের রেজিস্টার ইউজ হয়, কোড সেগমেন্টে এক ধরনের রেজিস্টার, স্টেক সেগমেন্টে SS রেজিস্টার ইউজ হয়। তারপর হচ্ছে সরি ভুল বলছি, স্টেক সেগমেন্টে SP রেজিস্টারটা ইউজ হয়। তারপর হচ্ছে তোমার এই
এসটেক সেগমেন্টে আইপি রেজিস্টার ইউজ হয়, ইএস এর মধ্যে হচ্ছে ডিআই রেজিস্টার ইউজ হয়, এরকম হচ্ছে অনেকগুলো রেজিস্টার আছে। আমি অ্যাকচুয়ালি অ্যাট দিস মোমেন্ট মনে নাই আসলে কোনটাতে কী ইউজ হয়। তো আমরা এই যে 4টা সেগমেন্ট, এই 4টা সেগমেন্টের মধ্যে কোনটা কখন কাজ করবে সেটা ডিফাইন করে হচ্ছে আমাদের এই যে এই S4 থেকে S3 আর S4 এর ভ্যালুগুলো। তাহলে হচ্ছে যদি আমরা কি বলি, আমরা যদি বলি যে এই S4 S3 এগুলোর ভ্যালু যদি 0 0 হয় তাহলে ইএস সেগমেন্ট কাজ করবে, 0 1 হলে এসএস কাজ করবে, 1 0 হলে সিএস কাজ করবে, আর 1 1 হলে ডিএস কাজ করবে। এগুলো হচ্ছে আমার 4টা সেগমেন্ট, কখন কোনটা কাজ করবে এটা হচ্ছে আমরা S3 এবং S4 এর মাধ্যমে ডিফাইন করব। আর S5 ইন্ডিকেট করবো হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার। হ্যাঁ, আমাদের হচ্ছে কতগুলো ফ্ল্যাগ রেজিস্টার আছে, এগুলোকে বলা হয় হচ্ছে যার মধ্যে একটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার, আইএফ ফ্ল্যাগ রেজিস্টার, এটা হচ্ছে S5 এর মাধ্যমে ইন্ডিকেট করা হয়। S6 এর ভ্যালু 0 থাকবে, S7 এর ভ্যালু 1 থাকবে সবসময়। ওকে, এবার হচ্ছে আমরা দেখি বিভিন্ন ফাংশন অফ S2 বার, S1 বার এবং S0 বার। এই যে এখানে হচ্ছে 3টা জিনিস আমি লিখে রাখছিলাম, S2 বার, S1 বার এবং S0 বার। এগুলা কোন পিনটা কি কি কাজ করে আমরা একটু দেখবো। এগুলো আসলে আমাদের দরকার নাই, আমাদের সিলেবাসে তেমন নাই, বাট আমি তাও কালেক্ট করে রাখছি। এগুলো তোমাদের যদি অনেক জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে তোমরা বিভিন্ন পারপ্লেক্সিটি বা গ্রক বা চ্যাট জিপিটি যে কোনো মাধ্যমে তোমরা পড়ে নিতে পারবা। আমি নামগুলো একটু বলে দিই তাও, যে আমরা যদি 0 0 0, তারপর হচ্ছে 0 0 1, তো 0 1 0 0 1 1 1 0 0, তারপর হচ্ছে কি 1 0 1 1 1 0 এবং 1 1 1। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে আমরা এখানে যেমন বিভিন্ন ধরনের ফাংশনগুলো দেওয়া আছে, ফাংশনগুলো কী কী, যেমন হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, তারপর হচ্ছে ইনপুট আউটপুট রিড, তারপর হচ্ছে ইনপুট আউটপুট রাইট, তারপর হচ্ছে হল্ট, তারপর হচ্ছে অপকোড ফেচ, তারপর হচ্ছে মেমোরি রিড, মেমোরি রাইট, তারপর হচ্ছে প্যাসিভ। এগুলো কোনটা কী কী কাজ করে এগুলো তোমরা হচ্ছে বিভিন্ন এআই এর মাধ্যমে হচ্ছে জানতে পারবা। এগুলো আমাদের সিলেবাসে নাই, বাট দরকার নেই আসলে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টার্ম নিয়ে, যেমন হচ্ছে বাস হাই এনেবল, BHE বার। ওকে, তো এখানে হচ্ছে বাস হাই এনেবলের কাজটা কি? বাস হাই এনেবলের কাজ হচ্ছে বলছে দিস লাইন ইজ ইউজ টু এনেবল D5 টু D8 অফ D0 টু D15। অর্থাৎ বাস হাই এনেবল ওয়ার্ডটা একটু ভাঙাইলে আমি বুঝতে পারি। আমি তোমাদেরকে বলছিলাম বাস ওয়ার্ডটা ইউজ হবে কার জন্য, সবসময় ডাটার জন্য, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে বাস কেন ইউজ করা হয়? বাস করা হয় হচ্ছে ডাটার জন্য। তাহলে হচ্ছে আমার এখানে কোন পিনগুলো অ্যাক্টিভেট হবে? ডাটা পিনগুলো D15 থেকে D8 কেন? কারণ হচ্ছে আমার এখানে বলে দেওয়াই আছে যে এটা হচ্ছে হাই, অর্থাৎ আমার এই যে এখানে বলা আছে হাই এনেবল মানে কি, আমার এখানে হচ্ছে D0 থেকে D15 পর্যন্ত টোটাল 16টা বিট, অ্যান্ড 16টা যদি বিটের মধ্যে আমি যদি হাই বিটগুলোর কথা চিন্তা করি তাহলে সেটা হচ্ছে D8 থেকে D15 পর্যন্ত। তাহলে এই যে D8 থেকে D15, বা এখানে এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে কি MSB। ওকে, এটা D8 থেকে D15কে আমরা কি বলতে পারি? MSB বলতে পারি। অর্থাৎ আলটিমেটলি আমরা কি করব? MSB ডাটা বাসের MSBগুলোকে কি করব? অ্যাক্টিভেট বা এনেবল করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি এখানে আরেকটা কি বলছে যে NMI মানে কি? নন মাস্কেবল ইন্টারাপ্ট। এখন হোয়াট ইজ ইন্টারাপ্ট জিনিসটা কি, টার্মটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে ইন্টারাপ্ট মানে হচ্ছে আমরা এই যে বলি না যে ও আমার কথার মাঝে ইন্টারাপ্ট করতেছে, ও আমার এই কাজের মধ্যে ইন্টারাপ্ট করতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে। এবং হোয়াট ইজ ইন্টারাপ্ট মানে হচ্ছে এই যে মাইক্রোপ্রসেসর অলরেডি একটা কাজ করতেছে, ধরে নাও মাইক্রোপ্রসেসর অলরেডি রিড করতেছে, বা মাইক্রোপ্রসেসরের যে কোনো একটা পোর্ট বা যে কোনো অ্যাড্রেসগুলো ধরো অ্যাড্রেসের কাজ করতেছে, বা ডাটা পিনের ডাটা কাজ করতেছে। ওই মোমেন্টে যদি আমি অন্য আরেকটা কাজ মাইক্রোপ্রসেসর দিয়ে করাইতে চাই, ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইন্টারাপ্ট। অর্থাৎ মাইক্রোপ্রসেসর অলরেডি একটা কাজে আছে, আমি যদি ওই মাইক্রোপ্রসেসর ওই কাজের মাঝখানে আমি মাইক্রোপ্রসেসর দিয়ে যদি কোনো একটা টেম্পোরারি কোনো একটা কাজ যদি আমি করাই নিতে চাই, তাহলে হচ্ছে ওটাকে বলা হয় হচ্ছে ইন্টারাপ্ট। এখন এই যে ইন্টারাপ্টগুলোর মধ্যে আমাদের কিছু কাজ আছে, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে 6টা কাজ, 6টা এক্সট্রা একটা মাইক্রোপ্রসেসর ধরো অলরেডি কাজ করতেছে, ওখানে আমি বাকি আরও 6টা ইনপুট আউটপুট কানেক্ট করে দিছি, যে 6টা ইনপুট আউটপুট টোটাল 6টা কাজ করার জন্য মাইক্রোপ্রসেসরকে অর্ডার দিয়ে দিছে। এখন মাইক্রোপ্রসেসর পড়ে গেল ঝামেলাই, এখন মাইক্রোপ্রসেসর বুঝতেছে না যে কোনটা করবে, কোনটাকে আগে করবে। তো ওইটার জন্য হচ্ছে একটা টার্ম ইউজ করি, যেটাকে হচ্ছে ও হচ্ছে কি করে, ওই 6টার মধ্যে দেখে যে কোনটা আসলে
বেশি দরকারি, কোনটা আসলে করা উচিত, ওইটাকে বলা হয় মাইক্রোপ্রসেসর তখন কি করে, প্রায়োরিটি দেয়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে প্রায়োরিটি বা হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট। তার মানে এই নন মাস্কেবল ইন্টারাপ্টটা আমাকে কি দেয় আসলে, এই যে হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্টটা দিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে নন মাস্কেবল ইন্টারাপ্টটা, ইন্টারাপ্ট দুই প্রকার, একটা মাস্কেবল একটা নন মাস্কেবল, এগুলো ডিফারেন্স পড়বা। এই যে নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটা হচ্ছে তুমি কোনো সফটওয়্যারের মাধ্যমে কি করতে পারবা না, ডিসেবল করতে পারবা না। অর্থাৎ নর্মালি আমরা এই ইন্টারাপশনগুলো কি সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করি, তো কিন্তু সফটওয়্যার দিয়ে নন মাস্কেবল ইন্টারাপ্টটা কী করতে পারবো না, আমি কন্ট্রোল করতে বা ডিসেবল করতে পারবো না। ওকে, আচ্ছা, তা এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে এজ ট্রিগার। হোয়াট ইজ এজ ট্রিগার আমরা হয়তো জানি, আমি একটু তাও দেখাই দিই। তোমরা এগুলা ইয়াতে পড়ছো, এই ডিএলডি কোর্সে হয়তো পড়ে আসছো, যে আমরা যদি ক্লকের কথা চিন্তা করি, এটা যদি একটা ক্লক হয়, এই যে এজ ট্রিগার মানে কি, এজ মানে হচ্ছে এই যে কাটিং এজ, এই জায়গাগুলা, এগুলা হচ্ছে এজ ট্রিগার। অর্থাৎ যখনই হচ্ছে আমার এই পয়েন্টটাতে আসবে, এজের মধ্যে আসবে, তখনই হচ্ছে আউটপুট বা ইনপুটের মধ্যে চেঞ্জ দেখা দিবে, ঠিক আছে। আর একটা জিনিস বলে লেভেল ট্রিগার্ড। তো হোয়াট ইজ লেভেল ট্রিগার্ড, তাহলে লেভেল ট্রিগার্ড হচ্ছে এটা, এই যে এটা, অর্থাৎ সে যখনই লেভেলে উঠে যাবে, তখনই হচ্ছে সে কি দেখাবে, অর্থাৎ ইনপুট আউটপুটে চেঞ্জ দেখাবে, বা ও ট্রিগার্ড হয়ে যাবে যখন সে লেভেলে আসবে। বাট এজ ট্রিগার হচ্ছে কেবলমাত্র লেভেলে আসলেও সে কিন্তু ট্রিগার হবে না, কেবলমাত্র যখনই সে এজে আসবে তখনই ট্রিগার হবে। তো এই জিনিসটাকে কি বলা হয়, উপর থেকে নিচের দিকে, সরি আমি এর আগেরগুলো একটু ভুল আঁকলাম। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে উপরে, আর এটা হচ্ছে ডাউন বা নিচে, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। তো এটাকে বলা হয় হচ্ছে কি, উপরের দিকে উঠতেছে সেটা হচ্ছে পজিটিভ গোয়িং ট্রানজিশন বা পিজিটি বলে, আর এটা যেহেতু নিচের দিকে নামতেছে এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ গোয়িং ট্রানজিশন বা এনজিটি, ঠিক আছে। আশা করি বুঝছো, এই জিনিসগুলো আগে থেকে পড়া আছে তোমাদের। এরপর হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তো হোয়াট ইজ ইন্টারাপ্ট রিকোয়েস্ট, একটু আগে আমি ডিসকাস করে ফেলছি ইন্টারাপ্ট জিনিসটা কি, তাহলে তোমাদের বোঝা উচিত। ইন্টারাপ্ট রিকোয়েস্ট মানে হচ্ছে মাইক্রোপ্রসেসরকে তারা কি করবে, রিকোয়েস্ট করবে যে এই ইন্টারাপ্টটা করার জন্য, যে আমার এই ইন্টারাপ্ট করা দরকার, আপনি এই ইন্টারাপ্টটা করেন, মাইক্রোপ্রসেসরকে বলবে, ঠিক আছে। তো এটা কিন্তু আবার লেভেল ট্রিগার মানে ওই যে লেভেলে যখন আসবে তখনই হচ্ছে কেবলমাত্র ইন্টারাপ্ট রিকোয়েস্টটা করতে পারবে, বা লেভেল থাকা অবস্থায় ইন্টারাপ্ট রিকোয়েস্টটা করবে, ঠিক আছে। ডিপেন্ড অন স্ট্যাটাস অফ আইএফ ফ্ল্যাগ। হোয়াট ইজ আইএফ ফ্ল্যাগ, আইএফ ফ্ল্যাগকে বলা হয় হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। আমি যদি বলি আইএফ হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে তোমাদের হয়তো আইডিয়া আছে কিনা জানি না, আমাদের অনেকগুলো ফ্ল্যাগ রেজিস্টার আছে, সিপিজেড, সিপিএ, জেডএসও, তারপর হচ্ছে টিআইডি, তার মানে ক্যারি ফ্ল্যাগ, তারপর হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ, তারপর হচ্ছে জিরো ফ্ল্যাগ, স্ট্যাটাস ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগ, তারপর হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ, তারপর হচ্ছে টিআইডির মধ্যে হচ্ছে আই হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। এখানে টিআইডি এর আইটাকে বলা হয় হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমার আইএফ অর্থাৎ ইন্টারাপ্ট ফ্ল্যাগটার ভ্যালু যদি কি হয়, আমার 1 হয়, ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 1 হইতেই হবে, তারপর হচ্ছে আইএনটিআর এর ভ্যালু কি হবে, 1 হবে। হোয়াট ইজ আইএনটিআর, ওই যে আমাদের মাইক্রোপ্রসেসরের পিনটা, ওই আইএনটিআর এর পিনটা যদি 1 হয় তবেই কেবলমাত্র 8086 গেট কি হবে, ইন্টারাপ্টেড। অর্থাৎ 8086কে ইন্টারাপ্টেড হইতে গেলে শুধু আইএনটিআর এর ভ্যালু 1 হলে হবে না, সাথে আইএফ ফ্ল্যাগের ভ্যালুটাও কি হইতে হবে, মাস্ট বি 1 হইতে হবে। আইএফ ফ্ল্যাগ যদি 1 না হয়, তুমি ইন্টারাপ্টেও যতই 1 দাও না কেন, সে কি করবে না, মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টেড হবে না। তাহলে আইএফ ফ্ল্যাগের ভ্যালু কিন্তু এই যে এখানে বললাম, আইএফ ফ্ল্যাগে এখন যদি তুমি 0 বসাও, আইএনটিআর যতই 1 হোক না কেন, আইএনটিআর বা ইন্টারাপ্টেড কি থাকবে, ডিসেবল থাকবে। ওকে, এবার হচ্ছে আমরা আসি হচ্ছে আইএনটিএ বা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট। তো অ্যাকনলেজমেন্ট জিনিসটা কি আসলে, এই যে আমি বাইরে থেকে যে একজন ইন্টারাপ্ট করার জন্য রিকোয়েস্ট করলো, এখন আমি আসলে ওর ইন্টারাপ্টটা কি অ্যাকসেপ্ট করছি নাকি করি নাই, ওকে কি আমি ইন্টারাপ্ট করতে দিব নাকি দিব না, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমি মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর, আমি ওকে বলবো। তাহলে এই যে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্টের যে সিগন্যালটা, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে যাবে, বা মাইক্রোপ্রসেসর কি করবে, এইটা রেসপন্স করবে। ওকে, তো একটু খেয়াল করে দেখো তোমরা, এই যে আইএনটিআর এর পিনটা ভেতরে ঢুকতেছিল, অর্থাৎ আইএনটিআর বাইরে থেকে কি করতেছিল, রিকোয়েস্ট করতেছিল মাইক্রোপ্রসেসরে। এখন মাইক্রোপ্রসেসর কি ওইটাকে অ্যাকসেপ্ট করছে নাকি করে নাই, এটা দেখাবে হচ্ছে তোমার কি আইএনটিএ, অর্থাৎ মাইক্রোপ্রসেসর থেকে দেখো এটা বের হচ্ছে সিগন্যালটা, ঠিক আছে। আইএনটিএ সিগন্যালটা বের হচ্ছে, অর্থাৎ আইএনটিএ মাইক্রোপ্রসেসর থেকে কি করবে, রেসপন্স দিবে।
যে আমি তোমার ইন্টারাপ্টটাকে কী করলাম, অ্যাকসেপ্ট করলাম। ওকে, এরপর হচ্ছে সিস্টেম ক্লক। সিস্টেম ক্লকের কাজটা কি, সেটা হচ্ছে আমাকে ইন্টারভাল টাইমিংগুলো আমাকে ঠিকঠাকভাবে দিবে, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন মাইক্রোপ্রসেসর ফলো করতেছে কিনা বা কতক্ষণ করবে, কোন টাইমে স্টার্ট হবে, কোন টাইমে এন্ড হবে, এগুলোর জন্য আমার সিস্টেম ক্লকটা কাজে লাগে। মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম মোড। ওকে, তাহলে মাইক্রোপ্রসেসর হচ্ছে দুইটা মোডে কাজ করতে পারে, একটা হচ্ছে মিনিমাম মোড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। তো মিনিমাম মোডে যখন কাজ করে তখন হচ্ছে আমরা একটু পিনটা দেখি, পিনটা কীভাবে আছে, MN আর হচ্ছে MN MX বার। একটু খেয়াল করলে আমরা বুঝতেছি যে, একটু খেয়াল করলে দেখি আমরা MN এর মধ্যে মাথার কোনো বার নাই, MX এর মধ্যে হচ্ছে মাথার মধ্যে কি আছে, বার আছে। তার মানে হচ্ছে MN হচ্ছে অ্যাক্টিভ হাই, MX বার হচ্ছে অ্যাক্টিভ লো। তার মানে হচ্ছে আমরা যদি 0 অ্যাপ্লাই করি তার মানে হচ্ছে সে মিনিমাম মোডে কাজ করবে, আর যদি MN যদি 1 অ্যাপ্লাই করি তবে সে মিনিমাম মোডে কাজ করবে, যদি 0 অ্যাপ্লাই করি তবে সে ম্যাক্সিমাম মোডে কাজ করবে। তাহলে 1 দেওয়া মানে কি, আমরা 1 যেটা বলি বাইনারিতে 1 মানে হচ্ছে বাস্তবে +5 ভোল্ট, ঠিক আছে? বাইনারিতে 1 মানে হচ্ছে বাস্তবে হচ্ছে +5 ভোল্ট। তাহলে এই যে +5 ভোল্টটা যে আমরা দিচ্ছি, এটা কেন আমরা দিচ্ছি, মিনিমাম মোডের জন্য। তার মানে মিনিমাম মোডে BCCটা +5 ভোল্টের সাথে কানেক্টেড থাকবে। কিন্তু যদি আমি ম্যাক্সিমাম মোডে কাজ করতে চাই তবে হচ্ছে আমার কি ইনপুট আসা লাগবে এখানে বলো তো, 0 আসা লাগবে। 0 কখন আসবো, যদি সে কিসে থাকে, গ্রাউন্ডে থাকে। তো গ্রাউন্ডকে আমরা নর্মালি কি ইউজ করি, কি চিন্তা করি, আমরা 0 হিসেবে চিন্তা করি। তো মিনিমাম মোড মানে হচ্ছে মাইক্রোপ্রসেসরটা একটা সিঙ্গেল মাইক্রোপ্রসেসর হিসেবে কাজ করবে, আর ম্যাক্সিমাম মোডে মাইক্রোপ্রসেসর 8086টা ওয়ার্ক এস মাল্টিপল মাইক্রোপ্রসেসর, অর্থাৎ এই মাইক্রোপ্রসেসরটা অনেকগুলা মাইক্রোপ্রসেসর হিসেবে কাজ করতে পারবে যদি সে ম্যাক্সিমাম মোডে কানেক্টেড থাকে। তাহলে বলো মিনিমাম মোডে যদি মিনিমাম মোড ভালো না ম্যাক্সিমাম মোড ভালো? এখানে অবশ্যই এই কোয়েশ্চেনটা আসতে পারে যে মিনিমাম মোড ভালো নাকি ম্যাক্সিমাম মোড ভালো। অবশ্যই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোডটা ভালো। কেন? কারণ হচ্ছে ম্যাক্সিমাম মোডে অনেকগুলো মাইক্রোপ্রসেসর একসাথে কাজ করতে পারে, যার কারণে কাজগুলা মাইক্রোপ্রসেসরের মধ্যে ডিভাইড হয়ে যায়, তাহলে মাইক্রোপ্রসেসরের উপর লোড কম হয়। হ্যাঁ, কিন্তু মিনিমাম মোড হলে সে একটা সিঙ্গেল মাইক্রোপ্রসেসর হিসেবে কাজ করে, তখন কাজের লোডগুলো ওই একটার উপরেই পড়ে, তার মানে ওর লোড বেশি হয়ে যায়, যার কারণে হচ্ছে ও এফিসিয়েন্সি ভালো মতো দেখাইতে পারে না আর কি। ঠিক আছে, তো ভালো হয় হচ্ছে যদি ম্যাক্সিমাম মোডে কাজ করতে পারি আমরা, তাহলে হচ্ছে আমরা মাল্টিপল মাইক্রোপ্রসেসর একসাথে কানেক্ট করে কাজ করতে পারবো যদি ম্যাক্সিমাম মোডে কাজ করি। আচ্ছা, তাহলে হচ্ছে এবার রেডি সিগনাল কীভাবে কাজ করে, ইউজ টু ইনসার্ট ওয়েট স্ট্যাটাস। আচ্ছা, তো রেডি সিগনাল যদি 1 হয়, আমি কি বুঝতেছি একটু দেখো, রেডি যদি 1 হয় তার মানে বোঝা যাচ্ছে যে মাইক্রোপ্রসেসরটা কাজ করার জন্য রেডি, তার মানে হচ্ছে অপারেশনে কোনো ইফেক্ট ফেলবে না, অর্থাৎ অপারেশন যেভাবে চলতেছিল ওইভাবেই চলতে থাকবে, কাজ চলতেছিল যা ওইভাবেই চলবে। বাট যদি আমরা একটু দেখি, যদি রেডি ইকুয়াল টু 0 হয়ে যায় তার মানে মাইক্রোপ্রসেসর কি না, কাজ করার জন্য রেডি না। কাজ করার জন্য রেডি না মানে হচ্ছে মাইক্রোপ্রসেসরের ওয়েট স্ট্যাটাস চালু হয়ে যাবে। হোয়াট ইজ ওয়েট স্ট্যাটাস? মাইক্রোপ্রসেসর তখন ওয়েট করবে, অর্থাৎ কোনো কাজ করবে না, যেটাকে আমরা বলতে পারি নর্মাল ভাষায়, আমাদের ভাষায় আইডল। আইডল মানে কি, অলস। মাইক্রোপ্রসেসর তখন কি হয়ে যাবে, অলস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের আরেকটা পিন যেটাকে বলা হয় আরডি বার। আরডি বার কখন কাজ করবে? আরডি বার কাজ করবে হচ্ছে যদি আমরা কি ইউজ করি, আরডি বারের জায়গায় যদি আমরা 0 ইউজ করি, যেহেতু এটা অ্যাক্টিভ লো, তাহলে 0 ইউজ করলে তাহলে মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর ডাটা রিড করবে। কোথ থেকে রিড করবে আসলে? মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে রিড করবে। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর ডাটা ফ্রম মেমোরি অ্যান্ড ডাটা বাস ইজ ড্রাইভেন বাই মেমোরি অর ইনপুট আউটপুট ডিভাইস। ঠিক আছে, সেটা মেমোরি হতে পারে বা ইনপুট আউটপুট ডিভাইস হতে পারে। মাইক্রোপ্রসেসর কী করবে, ডাটাটা রিড করবে যদি আরডি বারের ভ্যালু 0 হয়। অ্যান্ড একটা জিনিস মনে রাখবা, আরডি বার আর ডাব্লিউআর, আমি ডাব্লিউআর পড়াইছি তোমাদেরকে, রাইটটা পড়ানো হয় না হয়তো না, আচ্ছা সামনে পড়াবো। তো মনে রাখবা, রিড বার যখন অ্যাক্টিভ থাকবে তখন রাইট বার আর অ্যাক্টিভ থাকবে না। তার মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর তো অ্যাট এ টাইম রিড রাইট করবে না, মাইক্রোপ্রসেসর হয় রিড করবে নাহলে রাইট করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর যদি রিড করে তাহলে রিড বারটা অ্যাক্টিভেট থাকবে, রাইট বার তখন 1 হয়ে যাবে, অর্থাৎ রাইট বার 1 হওয়া মানে কি, তখন হচ্ছে রাইট অপারেশনটা বন্ধ। ওকে, এবার হচ্ছে রিসেটের কাজটা কি আমরা নর্মালি জানি, এমপি রিসেটস মাইক্রোপ্রসেসর রিসেটস ইফ দিস পিন ইজ হেল্ড হাই ফর 4 ক্লক পিরিয়ড, অর্থাৎ 4টা ক্লক পিরিয়ড পর্যন্ত যদি কি থাকে, এই পিনটা আমার মাইক্রোপ্রসেসর পিনটা যদি কি থাকে, হাই থাকে, তবে হচ্ছে আমি বলবো যে মাইক্রোপ্রসেসর কি হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। এখন হোয়াই 4 ক্লক পিরিয়ড? আমরা আসলে একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করতে গেলে
বা যে কোনো একটা ইনস্ট্রাকশন যদি মাইক্রোপ্রসেসর করে বা রিড করে বা রাইট করে, যাই করুক, মাইক্রোপ্রসেসর রিড করুক বা রাইট করুক, মাইক্রোপ্রসেসর থেকে 4টা ক্লক পালসের দরকার হয়, 4টা ক্লক পিরিয়ডের মাইক্রোপ্রসেসরের দরকার হয়। আমরা সামনে বাস ডায়াগ্রাম বা টাইমিং ডায়াগ্রামগুলো পড়বো রিড রাইটের, তখন হচ্ছে আমরা দেখবো যে 4টা ক্লক পিরিয়ড আমাদের এখানে দরকার হচ্ছে। তো ওই 4টা ক্লক পিরিয়ড পর্যন্ত যদি রিসেট বাটনটা অন থাকে তবে মাইক্রোপ্রসেসরটা রিসেট হবে। আদারওয়াইজ কোনো একটার জন্য অন রেখে তুমি যদি এক ক্লক পালস অন রাখলা এরপর অফ করে দিলা, মাইক্রোপ্রসেসর কিন্তু কি হবে না, রিসেট হবে না। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর যদি রিসেট হয় তাহলে কি হয়, এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম আমি কোড সেগমেন্ট, তাহলে এই যে কোড সেগমেন্টকে সিম্পলি কি বলা হয়, সিএস বলা হয়। আর কোড সেগমেন্টের যে রেজিস্টারটা সেটাকে বলা হয় আইপি রেজিস্টার। ঠিক আছে, এই কোড সেগমেন্ট আর আইপি রেজিস্টার ইনিশিয়ালাইজ টু FFFH2000, অর্থাৎ কোড সেগমেন্ট বা আইপি যদি 0 থাকে, FFFF থাকে, মানে 4টা F মানে হচ্ছে সে সবচেয়ে হাইয়েস্ট, এগুলো তোমরা হেক্সাডেসিমাল পড়ছো, অ্যান্ড 0000 থাকে, 0000 থাকবে। তো ফিজিক্যাল অ্যাড্রেস কী হবে, ফিজিক্যাল অ্যাড্রেস হবে হচ্ছে, আমরা এগুলো তোমাদের হয়তো অন্য কোনো ক্লাসে আমরা পড়াবো, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করার একটা ফর্মুলা আছে, সেটাকে বলা হয় হচ্ছে সেগমেন্ট রেজিস্টার বা সেগমেন্ট অ্যাড্রেস ইন্টু 10 প্লাস অফসেট অ্যাড্রেস, অর্থাৎ সেগমেন্ট অ্যাড্রেসের সাথে। তো হোয়াট ইজ সেগমেন্ট অ্যাড্রেস, সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে সিএস, এটাকে বলা হয় সেগমেন্ট, আর আইপির অ্যাড্রেসটাকে বলা হয় হচ্ছে অফসেট। তাহলে সেগমেন্ট কী ছিল, FFFF, আর এই অফসেট কি ছিল 0000। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস হবে কি, সেগমেন্ট অ্যাড্রেসকে 10 দিয়ে গুণ করে অফসেট অ্যাড্রেসটাকে যোগ করা, তাহলে হচ্ছে সিএস এর সাথে 10 গুণ করে আমরা আইপি যোগ করব, তাহলে FFFF এর সাথে 10 গুণ করলে FFFF 0 পাবো, ওটার সাথে 4টা 0 যোগ করা মানে 0, আলটিমেটলি আমরা এই জিনিসটা পাবো, এটাকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেসের কাজ কি, এগুলো আমরা সামনে আরও অনেক ডিটেলসে পড়াশোনা করবো। আচ্ছা, টেস্ট, তো টেস্টের কাজ কি, অ্যান ইনপুট দ্যাট ইজ টেস্টেড বাই ওয়েট ইনস্ট্রাকশন হোয়েন ইনপুট ইজ লজিক 0, 8086 এক্সিকিউটস ওয়েট ইনস্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভিসিসি অ্যান্ড জিএনডি, ভিসিসি মানে আমরা বুঝলাম 5 ভোল্ট ডিসি সাপ্লাই, আর জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড। আমার টোটাল কয়টা গ্রাউন্ড পিন থাকে, 2টা গ্রাউন্ড পিন থাকে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, গ্রাউন্ড পিন কেন, গ্রাউন্ড পিন হচ্ছে টু হ্যাভ লেস পাওয়ার ডিসিপেশন, যেখানে হচ্ছে পাওয়ার ডিসিপেশন কী হয়, খুবই কম হয়, কারণ হচ্ছে ভোল্টেজ 0, কোনো পাওয়ার ডিসিপেট হবে না। আচ্ছা, ডাব্লিউ আর বার এখানে আমি বলে দিছি রিড অ্যান্ড রাইট সিমুলটেনাসলি হতে পারবে না, যদি রাইট অ্যাক্টিভ থাকে রিড মাস্ট বি 1, অ্যান্ড রিড যদি অ্যাক্টিভ থাকে রাইট মাস্ট বি 1। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর যদি কি করে, রাইট করে, অর্থাৎ মাইক্রোপ্রসেসর কই রাইট করবে, মেমোরিতে রাইট করতে পারে বা ইনপুট আউটপুট ডিভাইসে রাইট করতে পারে, এই দুইটার যে কোনো একটাতে যদি রাইট করে তবে হচ্ছে আমরা কি বলতে পারি যে রাইট অপারেশন ইকুয়াল টু 0। কেন 0, কারণ এটা অ্যাক্টিভ লো। অ্যান্ড ঠিক সেমভাবে ডাটা ট্রান্সমিশন অ্যান্ড রিসিভ, তো ডাটা বাস ইজ ট্রান্সমিটিং অর রিসিভিং ডাটা, তো ডাটা বাস যদি ডাটা ট্রান্সমিট করে তাহলে বলবো হচ্ছে আমরা কি টি, এই যে ট্রান্সমিট করা মানে কি, ট্রান্সমিট করা মানে ডিটি অ্যাক্টিভ, ডিটি অ্যাক্টিভ, ডিটির মাথার উপর কি কোনো বার আছে, নাই, তার মানে ডিটি ইকুয়াল টু হবে 1। ঠিক আছে, যখন ডাটা ট্রান্সমিশন করবে তখন হচ্ছে ডিটি আর এর ভ্যালু হবে 1, আর যদি রিসিভ করে তার মানে এই যে রিসিভের মাথার উপর বার আছে, তার মানে হচ্ছে রিসিভের মাথার উপর যেহেতু বার আছে তাহলে এটা ইকুয়াল টু হবে 0, তার মানে যখন রিসিভ করবে তখন এই পিনটার ভ্যালু হবে 0। ঠিক সেমভাবে মেমোরি আর ইনপুট আউটপুট, এই যে আমার মাইক্রোপ্রসেসরটা রিড এবং রাইট করতেছে, এটা কোথায় করতেছে, মেমোরিতে নাকি ইনপুট আউটপুট ডিভাইসে, এটা আমরা কীভাবে বুঝবো, এই পিনের মাধ্যমে। যদি এটার ভ্যালু 1 হয় তাহলে মেমোরিতে হচ্ছে মেমোরি অপারেশন, আর যদি আইও বার 0 হয় তবে বলবো যে হচ্ছে সেটা কি ইনপুট আউটপুট অপারেশন। অ্যাড্রেস ল্যাচ এনেবল, এটা নিয়ে আগেই কথা বলছি তোমাদের সাথে, ডিএন ডাটা বাস এনেবল, হ্যাঁ, এটার কাজ কি, এটা হচ্ছে তোমার ওই যে ডাটাকে এনেবল করে, এলই করবে কি অ্যাড্রেসকে এনেবল, ডিএন করবে হচ্ছে ডাটাকে এনেবল। এখানে হচ্ছে হোল্ড নিয়ে কথা বলছি, হোল্ড কি ছিল, রিকোয়েস্টেড ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। হ্যাঁ, একটা হচ্ছে কি করে, হোল্ড করে কি একটা ডাইরেক্ট মেমোরি, অর্থাৎ মেমোরির একটা ডাইরেক্ট অ্যাক্সেস খুঁজে, মানে এমন একটা অ্যাড্রেস খুঁজে বলে যে আমাকে একটা ডিরেক্ট অ্যাক্সেস দাও মেমোরির একটা জায়গার মধ্যে, সেটা হচ্ছে কিসের মাধ্যমে, হোল্ডের মাধ্যমে। যদি হোল্ড ইকুয়াল টু 1 হয়, মাইক্রোপ্রসেসর স্টপস অ্যান্ড প্লেস অ্যাড্রেস ডাটা অ্যান্ড কন্ট্রোল বাস ইন হাই ইম্পিডেন্স স্টেট। ওকে, যখন মাইক্রোপ্রসেসর কী করে দিবে, যদি হোল্ড ইকুয়াল টু 1 হয় তখন হচ্ছে মাইক্রোপ্রসেসর হোল্ড করবে, অর্থাৎ কোনো কাজ করবে না, তার মানে কাজকে সে কী করে দিবে, স্টপ করে দিবে। একটা ডিরেক্ট অ্যাক্সেস পাইছে না মেমোরি থেকে, ওখানে হচ্ছে সে কী করবে, অ্যাড্রেস ডাটা কন্ট্রোল যা আছে সবগুলো ওখানে রাখে দিবে। ঠিক আছে, ওই যে একটা ডাটা, একটা ডিরেক্ট মেমোরির অ্যাক্সেস খুঁজছিল, তো ওইটা পাওয়া মানে হোল্ড ইকুয়াল টু 1, মানে সে হোল্ড করবে, ওই জায়গার মধ্যে হচ্ছে কী করে দিবে, অ্যাড্রেস এবং ডাটা কন্ট্রোল বাস এগুলো সবগুলোকে ওখানে প্লেস করে দিবে। HLDA মানে কি, হোল্ড অ্যাকনলেজমেন্ট,
ওই যে আমরা মাইক্রোপ্রসেসরকে একটা রিকোয়েস্ট করলাম হোল্ডের জন্য, মাইক্রোপ্রসেসর কি হোল্ডটাকে কী করছে, অ্যাকসেপ্ট করছে কিনা, ওই যে ওই কারণে হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট। মনে রাখবে অ্যাকনলেজমেন্ট মানে হচ্ছে আমি কিছু একটা করার জন্য রিকোয়েস্ট করছি, যেখানে রিকোয়েস্ট থাকবে ওখানে অ্যাকনলেজমেন্ট থাকবে। আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি হয় নাই এটা তো আমার বুঝতে হবে। আমি রিকোয়েস্ট করে ফেলাই রাখলাম, ও অ্যাকসেপ্ট করছে কিনা সেটা তো আমি জানি না। তো এই কারণে হচ্ছে আমরা হোল্ড অ্যাকনলেজমেন্ট বা HLDA টার্মটা ইউজ করি, ইন্ডিকেট দ্যাট MP হ্যাজ এন্টার্ড ইন হোল্ড স্টেট, অর্থাৎ হোল্ড স্টেটে এন্টার করছে নাকি করে নাই, এটা বুঝাই হচ্ছে HLDA এর মাধ্যমে। ওকে, তাহলে আশা করি আমরা বুঝাইতে পারছি যে পিন ডায়াগ্রামগুলো কীভাবে কাজ করে।